জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফত শাহরিয়ার। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। গত ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয় ৩৭%। ৩ মাস আলোচনার পর তা ২% কমিয়ে ৩৫% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও ১৩ দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছে ট্রাম্প। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে উচ্চ শুল্ক কমিয়ে আনা সম্ভব হবে। দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারি। সেটা এখন প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1 to 1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1 to 1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। ট্যারিফের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠকটি আগামী 10 এবং 11 জুলাই হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে একথা বলেন তিনি। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেয়া নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বিষয়ে আলোচনার মাধ্যমে ভালো কিছু বেরিয়ে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে একটা চিঠি দিয়েছে, যেখানে বাংলাদেশের উপরে 35% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু সেটার কার্যকারিতা দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে। ওই চিঠিতে যা বলা হয়েছে তাই। এর সাথে আমরা আগের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের যে খসড়া পাঠিয়েছিল তার উপরে আমাদের রেসপন্স আমরা পাঠিয়েছি এবং জানিয়েছি। সেটার উপরে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে, আপনি জানেন, এবং ভার্চুয়ালি আমি যুক্ত ছিলাম সবগুলো মিটিংয়ে, এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওখানে আছেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার মহোদয় ছিলেন মিটিংগুলোতে। এরপরে আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম, সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। সেই সভায় যোগদান করতেই মূলত আমি আজকে যাচ্ছি আর কি। মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে দেশটির সরকারের সাথে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিল পোশাক ব্যবসায়ীরা। তারপরেও দেশটির 35% শুল্ক আরোপ করায় পোশাক ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। সকালে চট্টগ্রামে এখন টিভিকে একথা বলেন তিনি। এমন অনেক ফ্যাক্টরি আছে যারা 100% শুধু ইউএসএতেই এক্সপোর্ট করে। তো 37% ডিক্লারেশন তো আমাদের যেটা ছিল সেটার জন্যে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা ছিল সরকার, এবং যেটা আমরা আশা করছিলাম একটা রিজনেবল জায়গায় আসবে। এখন আমরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এটি ভিয়েতনামের চাইতেও অনেক বেশি। এটি কোনোভাবেই ইউএস কাস্টমারদের জন্য গ্রহণযোগ্য হবে না, এবং এটি আমার মনে হচ্ছে এই ট্যারিফ ইস্যুটা কনক্লুশনটা কবে নাগাদ হবে জানি না, যেহেতু আগামী 3 সপ্তাহ টাইম আছে, কারণ 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্টেশনের কথা। বিএনপির নাম ভাঙিয়ে যারা দখল, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা নির্বিকার থাকছে। পুলিশ পোশাক পরেই আগের মতো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও মনে করেন রিজভী। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এই ধরনের কোনো ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি।
প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। জাতীয় সরকার গঠন না করলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পুনর্বাসনের সুযোগ পাবে আওয়ামী লীগ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদের স্মরণসভায় তারা এই কথা বলেন। এ সময় শামসুজ্জামান দুলু বলেন, বিএনপির ঘাড়ে চেপে পিআর পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নাই। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আব্দুস সালাম বলেন, সীমান্তে পুশিন ঠেকাতে হলে জাতীয় নির্বাচন আগে দরকার। অনেক ঐতিহ্যের ধারক, কাকার নাম উনি বীর মুক্তিযোদ্ধা। আমরা তো তাদের স্বীকৃতি দিতে চাই, বিবেচনায় রাখতে হবে। আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এখানে অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না। পছন্দের প্রার্থীকে বা দলকে, মার্কাকে জিতাবে, তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারবো। সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি, এটা কিন্তু বলা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর অব্যাহত সেই লড়াইয়ে কুষ্টিয়াবাসীকে পাশে চান তিনি। বিকেলে কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে পথসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করেছিল ছাত্রলীগের নির্যাতনে নিহত কুষ্টিয়ার সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সেই লড়াইয়ের মধ্যবর্তী সময়ে প্রাণ দেন আরেক শিক্ষার্থী শহীদ ইয়ামিন। এর আগে সকালে পদযাত্রায় কর্মসূচির ৮ম দিনে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। সেখানে নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায় এনসিপি। শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা চলছে। মেহেরপুরে পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না, শুধু থাকে বসুন্ধরা, ভূমিখুকে দর্শনকারী এবং এসালাম, যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিলাসের জীবন যাপন করছে। প্রিয় গাংনীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না। কারণ আমাদের কোনো ব্যবসা নাই, যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো যারা অলিগার্ক শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নাই, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, তারা ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি, তারা প্রতারণাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি। এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যারা আছেন, আমাদের বুড়োরা, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে।
আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন। আপনারা গাংনীবাসী, আপনারা এনসিপির সাথে থাকেন। আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে, এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আপনারা এনসিপি কে মাথা থেকে চুরে ফেলে দিতে দুইবার ভাববেন না। কোন দেশের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি করার কোনো প্রয়োজন নাই। গাংনীবাসী, আপনারা অ্যাডভোকেট শাকিল ভাইয়ের হাতকে শক্তিশালী করুন, উনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করুন। আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আর পিলু পাস করবেন না, আপনারা আর হাইকোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাইকোর্ট দেখিয়ে এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন। মেহেরপুরে এনসিপির পদযাত্রায় কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। বিগত 3টি নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারে AI প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে ইউসিকে সহযোগিতা করবে কানাডা। বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও কমিশন যথাসময়ে তা জানাবে বলেও জানান তিনি। এর আগে জুনের শেষে বিএনপি ও জামায়াতের সাথে সাক্ষাৎ করেন কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দল। আমাদের যে যারা পুলিং স্টাফ থাকবে তাদের ট্রেনিং, অবজারভার যারা থাকবে তাদের ট্রেনিং, পুলিং এজেন্টসদের ট্রেনিং, এই সমস্ত ক্ষেত্রে উনি বলেছেন যে কানাডা আপনাদের পাশে আছে, কানাডা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। ইটস ভেরি এনকারেজিং ফর মি অ্যাকচুয়ালি, ভেরি এনকারেজিং। ওনারা চান যে আমরা যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। তারপরে ওই যে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যানস, UNDP ইজ ওয়ার্কিং, IFS ইজ ওয়ার্কিং। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে দুর্নীতি দমন কমিশন সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু অনুসন্ধান চলছে, তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পলাতকদের ফিরিয়ে আনা অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান দুদক মহাপরিচালক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক MP আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের ৫৫ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানে
যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। দুপুরে এই রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরের সংবিধানের ৫ম সংশোধনী চ্যালেঞ্জ করা ২ রিট মামলায় রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টে বেঞ্চ এ রায় দেয়। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে যে বিধান আওয়ামী লীগ করেছিল তা বাতিল হয়ে গেল। পরবর্তীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো। এ রায়ে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হয়েছে। এ রায়ে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা। টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সমুদ্রবন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। গতকাল থেকে টানা ভারী বর্ষণের কবলে ফেনী দুপুর ১২টা থেকে ২৪ ঘন্টায় জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। বৃষ্টি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বেড়েছে ভোগান্তি। ভারী বর্ষণের প্রভাবে পানি বাড়ছে সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সোলোনিয়া নদীর পানি। এদিকে নোয়াখালীতে বৃষ্টিতে বিভিন্ন সড়ক, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা ও কর্মজীবীরা। আর পটুয়াখালীতে সকাল ৯টা পর্যন্ত ২১৫ মিলিমিটারের বেশি বৃষ্টির রেকর্ড করা হয়। বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার কবলে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র। টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, দুর্গতদের সহায়তা কি ব্যবস্থা নিচ্ছে? কোন কোন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি বেশি জানাবেন। সিফাত, প্রথমেই বলে রাখি, গত ২৪ ঘন্টায় ফেনীতে যে বৃষ্টির পরিমাণ, আবহাওয়া অফিস রেকর্ড করেছে সেটি হচ্ছে ৪০৭ মিলিমিটার, যেটি এবছরের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত। গত বছর ২০২৪-এর যে বন্যা হয়েছিল তখনও কিন্তু এই পরিমাণ বৃষ্টি ২৪ ঘন্টা হয়নি, যে পরিমাণ বৃষ্টি গত ২৪ ঘন্টায় ফেনীতে হয়েছে। এই বৃষ্টি, ভারী বর্ষণ গত রাত থেকে শুরু করে আজকে সারাদিন, এখন কিছুটা বৃষ্টি কমেছে। এই দীর্ঘক্ষণের যে বৃষ্টির ফলশ্রুতিতে কিন্তু ফেনী শহরের প্রায় প্রতিটি সড়ক কিন্তু হাঁটু পরিমাণ পানিতে হয়ে গেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। এখনো এই সড়কে কিন্তু কোমর পরিমাণ পানি রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। রিক্সা দিয়ে কোনো রকমের মানুষ চলাচল করছে, রিক্সারও অধিকাংশ টুকু কিন্তু ডুবে রয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ফেনীর সীমান্তবর্তী যে ৩টি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া, সেখানে ৩টি নদীর পানিও কিন্তু বাড়ছে এবং সেগুলো বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এবং মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর যে ১২২ কিলোমিটার বাঁধ রয়েছে, সেই ১২২ কিলোমিটার বাঁধের বিভিন্ন ভঙ্গুর জায়গায় নিয়ে মানুষের মধ্যে একদম উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। সব মিলিয়ে বন্যার যে পরিস্থিতি সেটি সকাল থেকে ক্রমাগত একটু একটু করে পানি বাড়ছে। আমরা ফেনী শহরের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনে পৌরসভার যে পদক্ষেপ এবং জলাবদ্ধতার পরে পৌরসভার যে কার্যক্রম সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। স্থানীয়রা যেটি বলছেন যে ২০২৪-এর বন্যার
পরের যে পরিস্থিতি এবং 2024 বন্যার পরে শিক্ষা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো খননের যে কার্যক্রম সেটা কিন্তু প্রশাসন থেকে গ্রহণ করেনি, যার ফলশ্রুতিতে কিন্তু এই 24 ঘন্টার বৃষ্টিতে কিন্তু এই পরিমাণ পরিস্থিতি চালু হয়েছে। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি সকাল থেকে এখন পর্যন্ত বাড়ছে, বৃষ্টি কিছু কমেছে। আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু পানি কিছুটা কমবে। এই ছিল ফেনীর এসএসকে রোড থেকে আমাদের কাছে ফেনীর বর্ষণ, প্লাবন এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন ও বাংলাদেশ থেকে গ্রেপ্তার একজনকে 4 দিনের রিমান্ড দিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা অভিযোগ আনেন, মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট ব্ল্যাকআউট করে পাঠিয়ে দেয়। তাই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এজন্য তাদের সাথে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্ট আছে কিনা এজন্য 7 দিনের রিমান্ড আবেদন করে। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত বলেন, জড়িত বা জড়িত নয় এটার জন্য সুষ্ঠু তদন্ত দরকার। দুই দেশের সম্পর্কের বিষয় যেহেতু, পরে আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় ডাকাতের হামলায় ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম। ভোর 4টার দিকে যাত্রাবাড়ি বিবির বাগিচার ইত্যাদিগুলিতে একটি বাসার 2য় তলায় জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে একদল ডাকাত। সেখানে স্বামী স্ত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সালেহা বেগমের পায়ের নখ কেটে ফেলায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া যাত্রাবাড়ির 5 তলা বাড়িটি ইসমাইল ও সালেহা দম্পতির। সিরাজগঞ্জে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছে। ভোরে হাটিকুমরুল বনপাড়া চরিয়া মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 ছেলেকে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় আব্দুল মান্নান সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল বনপাড়ায় চরিয়া মধ্যপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাবা ও তার ছোট ছেলে, আর আহত হন বড় ছেলে। পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। হাওরের অনিয়ন্ত্রিত পর্যটনকে নিয়ন্ত্রণে সুরক্ষায় আদেশের খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এর মধ্যে হাওর এলাকার পর্যটনে বিভিন্ন নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওরের সংকট ও সম্ভাবনা বিষয়ক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, হাওরের সমস্যার সমাধানে যে উদ্যোক্তা যথেষ্ট নয়, হাওরের সীমানা নির্ধারণ সহ সমস্যার সমাধানে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এছাড়া হাওরের বাঁধ নির্মাণের গাইডলাইনে সংশোধনী আনার কথাও বলেন তিনি। এ সময় হাওর এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বিপন্ন জীববৈচিত্র্যের সুরক্ষা সহ হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। হাওর মাস্টার প্ল্যান, এই কাজটা শুরু হয়েছিল 2023 সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখতে হবে, কারণ হাওর বলে কিন্তু আসলে খুব কম জায়গাতেই ল্যান্ড রেকর্ড আছে। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা দেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। দেখেন, হাওরের বাস্তবতাটা এমন, মানুষ যদি না দেখে সে ওটাকে তো উপলব্ধি করতে পারবে না। কাজে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। অবশেষে এনবিআর আন্দোলন ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। অফিস চলার সময়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে ক্ষমা চান আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা। এর আগে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কারণ নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে। এর আগে এনবিআর-এর 1.5 মাসের আন্দোলনের পর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির পর দুদকের অনুসন্ধানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ কাজ করছেন বলে জানান তিনি। গাজা ইরান স্থায়ীভাবে হামলা বন্ধের ইস্যুতে ট্রাম্পের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হননি নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন অনেকে। সে সময় গণহত্যাকারী নেতানিয়াহুর শাস্তি ও ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবি জানান বিক্ষোভকারীরা। এর আগে কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা হয়, তবে সেই আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। ইউক্রেনে আবারও অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেনের উপর তীব্র হামলা চালাচ্ছে এবং সেজন্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে প্রতিরক্ষা অস্ত্র পাঠাবে বলে জানান ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনে কিছু অস্ত্র সহায়তা স্থগিত করে মার্কিন প্রশাসন। স্থগিত করা চালানে ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার মিসাইল ধ্বংস করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম ছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের অস্ত্রের মজুদও সমৃদ্ধ করতে হবে। তেত্রিশ বছরের মধ্যে হাম রোগের সর্বোচ্চ সংক্রমণ দেখছে যুক্তরাষ্ট্র। উচ্চ সংক্রামক রোগটিতে দেশ জুড়ে শনাক্ত প্রায় ১৩০০ রোগী। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, একালে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করা বলে ধারণা করা হলেও টিকায় প্রতিরোধযোগ্য রোগটি নতুন মাইলফলক ছুঁড়েছে মার্কিন ভূখণ্ডে। চলতি বছর এই রোগ ছড়িয়েছে রাজধানী এবং আরও ৩৮টি অঙ্গরাজ্যে। প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের। আক্রান্তদের ৯২% হামের টিকা দেননি, জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি। সবশেষ বেশি রোগী শনাক্ত হয়েছে টেক্সাসে, প্রায় ৭০০ জন। ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশ্বে প্রথমবার অনুমোদন পেল কোনো ঔষধ। সুইস ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান নোভার্টিসের ঔষধ কোয়াটাম বেবি পেয়েছে এই অনুমোদন। মঙ্গলবার নোভার্টিস জানায়, মূল্যায়নের অংশ নেয়া আফ্রিকার ৮টি দেশে দ্রুতই ওষুধটি প্রয়োগের অনুমতি পাওয়ার অপেক্ষা চলছে। দেশটিতে হলো বুর্কিনা ফাসো, কোট ডিআরভি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, তানজানিয়া ও উগান্ডা। ১৯৯৯ সালে ম্যালেরিয়ার চিকিৎসায় কোয়াটাম বাজারে ছাড়ে নোভার্টিস। ২৬ বছর ব্যবধানে ছোট শিশুদের জন্য আনলো নতুন ডোজ। এই ওষুধ মায়ের বুকের দুধ সহ যে কোনো তরলে দ্রবীভূত হয়। ৪.৫ কেজির কম ওজনের নবজাতকদের ম্যালেরিয়ার চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ওষুধ অনুমোদন পায়নি। প্রতি বছর আফ্রিকার ম্যালেরিয়া প্রবণ অঞ্চলগুলোতে জন্ম নেয় প্রায় ৩ কোটি শিশু। ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার লিউটভি লাকি আগ্নেয়ী পর্বত। অগ্নিগিরির এক পর্যায়ে ১৮ কিলোমিটার পর্যন্ত উঁচুতে ছাই পৌঁছে যাওয়ায় এলাকা ছাড়তে শুরু করেন বাসিন্দারা। নিকটবর্তী পর্যটন দ্বীপ বালি থেকে এবং বালিগামী কমপক্ষে ২৪টি ফ্লাইট বাতিল হয় সোমবার। যদিও মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে কয়েকটি ফ্লাইট চালু হয়। চলতি বছর কয়েকবার সক্রিয় হয় জোড়া শৃঙ্গের এই আগ্নেয়গিরিটি। তবে নভেম্বরের পর গেল ৬ মাসে এতটা তীব্র হয়নি অগ্ন্যুৎপাত। ৩ সপ্তাহ আগে একবার অগ্ন্যুৎপাত শুরু হওয়ার তখন থেকেই সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। লাভার কারণে পর্বতকে ঘিরে ৭ কিলোমিটার এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে প্রায় ১ বছর পর নিজের জায়গা ফিরে পেয়েছেন অলরাউন্ডার দাসুন সানাকা। ২০২৪ সালে সবশেষ টি-২০ খেলেছিলেন সাবেক এই অধিনায়ক। এছাড়া অলরাউন্ডার শামিকা কারুনাথ্রেও স্কোয়াডে ফিরেছেন। বাদ পড়েছেন হার্ড হিটার ব্যাটার ভানুকা রাজাপাকসে। আইপিএলে
আলো ছড়ানো ঈশান মালিঙ্গা জায়গা করে নিয়েছেন 17 সদস্যের স্কোয়াডে। পেস বিভাগে শক্তি বাড়াতে স্কোয়াডে আছেন মাথিসা পাথিরানা এবং নুয়ান নুসারা। এছাড়া পরিচিত মুখদের প্রায় সকলেই নিজেদের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। 3 ম্যাচের এই টি-20 সিরিজে শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। 13 এবং 16 জুলাই হবে বাকি 2 ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত দলে শেষ সময়ে এসে বাদ পড়েছেন সহ অধিনায়ক সাদব খান এবং পেসার হারিস রৌফ। 15 সদস্যের এই দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলী আগা। দলের 3 বড় মুখ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি এই সিরিজও টি-20 দলে থাকছেন না। পেস আক্রমণেও নেই পরিচিত মুখরা। পুনর্বাসনে আছেন নাসিম শাহ। অন্যদিকে হারিস রৌফ ছিটকে গেছেন মেজর লিগ ক্রিকেটে পাওয়া ইনজুরির কারণে। পেসার হিসেবে বাংলাদেশ সফরের দলে জায়গা করে নিয়েছেন সালমান মির্জা। স্পিন বিভাগে যুক্ত হচ্ছেন সুফিয়ান মুকিম। 3 ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী 20 জুলাই থেকে। 22 এবং 24 জুলাই হবে বাকি 2 ম্যাচ। সারা বাংলাদেশ থেকে 90 জন ফুটবলারকে নিয়ে চলছে বাফুফের অনূর্ধ্ব-17 ফুটবল দলের 4 দিনের ট্রায়াল। কমলাপুরের আবাসিক ক্যাম্পে করা হয়েছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা। মূলত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চলছে এই ট্রায়াল। চূড়ান্ত দলের অনুশীলনে 40 থেকে 45 জনকে রাখার পরিকল্পনা এলিট একাডেমি হেড কোচ গোলাম রাব্বানী ছোটনের। এখন পর্যন্ত প্রবাসী কোনো ফুটবলার না থাকলেও উন্মুক্ত আছে তাদের দরজা। আগামী 11 জুলাই পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে চলবে এই ট্রায়াল। সারা বাংলাদেশে অনূর্ধ্ব 15 ইউসিপির যে খেলা হলো সেখান থেকে আপনার আমাদের কোচরা প্লেয়ার বাছাই করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার মোহাম্মদপুর ফিজিক্যালে 4 দিনব্যাপী অনূর্ধ্ব-17 ডেভেলপমেন্ট কাপ হয়েছে এবং আমাদের বাফুফের যে আপনার গত বছর একাডেমি কাপ হয়েছিল সেখান থেকে আপনার প্লেয়ার বাছাই করেছে। সব মিলিয়ে আমাদের হলো 90 জন প্লেয়ার বাছাইকৃত প্লেয়ারদেরকে নিয়ে আমাদের 4 দিনব্যাপী থাকা খাওয়ার আমাদের হলো, জানেন যে এলিট একাডেমি কমলাপুরে আমাদের এক আবাসিক ক্যাম্প, সেখানে প্লেয়ার আসছে কালকে থেকে তারা অবস্থান করবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।